সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হাসান রনি। আজকে জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারের ৭ম লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। তাসনিয়া, ওয়ালাইকুম আসসালাম। মেহবুব, লিখন, রুবাইয়া, সারা, আদিফা, জান্নাতুল, সুদীপন, শাহরিয়ার, ওকে, হাবিবা, হুম, সবাই ভালো আছো? মুশফিকা, নিশাত, তাকরিমা, মারিয়া, আরিয়ান, হাবিবা, সারোয়ার, আপন, মেহবুব, ওকে, ঠিক আছে। তো তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ? ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আমরা জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারটা পড়ছিলাম। আমরা জীবকোষ এবং টিস্যু যে চ্যাপ্টারটা রয়েছে এটার ৭ম লেকচার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে ৭ম লেকচারে কি, কি পড়ব? আজকে আমরা পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু এই ২ টা টিস্যু নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? ওকে? ঠিক আছে। তাহলে ১ম এ আসো পেশি টিস্যু। আচ্ছা, পেশি টিস্যুর আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই তোমাদের জন্য। সেটা হলো যে তোমাদের কোয়ার্টার 2 সামনে তোমাদের কোয়ার্টার 2 শুরু হবে। তো তোমরা এখনো যারা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত কোর্সের আমাদের যে কোয়ার্টার 2, এই কোয়ার্টার 2 তে এখনো তোমরা যারা ভর্তি হওনি, তো তোমাদের জন্য একটা অফার রয়েছে। অফারটা হলো যে ৳৪,৫০০ টাকার যে কোর্স, সেই কোর্সটা এখন আমরা ৳৩,০০০ য় তোমাদেরকে দিব। এইজন্য প্রোমো কোড তোমার 25Q2 এই প্রোমো কোডটা তুমি যদি ইউজ করো তাহলে ইউজ করলে ৳৪,৫০০ কোর্সটা তুমি ৳৩,০০০ নিতে পারবে আমাদের কাছ থেকে। ঠিক আছে? ওকে। তো তোমাদেরকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য। ওকে। তাহলে আসো এখন পেশি টিস্যু। পেশি টিস্যু জিনিসটা কি? পেশি টিস্যু। আচ্ছা। পেশি টিস্যু, তাহলে টিস্যু মানে কি তোমরা জানো? টিস্যু মানে হলো অনেকগুলো কোষের সমষ্টি। তাই না? অনেকগুলো কোষের সমষ্টি। আমরা জানি জীবদের গঠন এবং কাজের একককে কোষ বলে। অনেকগুলো কোষ পাশাপাশি অবস্থান করে যদি একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে যদি একই ধরনের কাজ করে তাহলে সেই কোষের সমষ্টিকে আমরা বলি টিস্যু। ওকে, তাহলে পেশি টিস্যু তার মানে হলো এই পেশি টিস্যুর মধ্যে অনেকগুলো পেশি কোষ থাকবে। ঠিক আছে? এখন পেশি কোষের মধ্যে আবার কি থাকে বা একটা পেশি কোষ দেখতে কেমন? একটা পেশি কোষ হলো দেখতে সরু, লম্বা এবং তন্তুময়। সরু, লম্বা এবং তন্তুময় মানে সুতার মতো, তন্তু মানে সুতা। ওকে, এবং পেশি কোষগুলো এগুলো ভ্রূণের মেসোডাম থেকে তৈরি হয়। ভ্রূণের মেসোডাম। এখন কথা হলো মেসোডাম জিনিসটা কি? আচ্ছা, তোমরা জানো যে ভ্রূণ মানে কি? ভ্রূণ মানে হলো খুব ছোট একটা অবস্থা। শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার পরে একটা নতুন কোষ তৈরি হয় তাকে বলা হয় জাইগোট। সেই জাইগোটের মধ্যে বিভিন্ন কোষ বিভাজন হয়ে ছোট্ট একটা তোমার মাংসপিণ্ডের মতো জিনিস তৈরি হয় তাকে বলা হয় ভ্রূণ। সেই ভ্রূণ থেকেই কিন্তু একটা মানুষ তৈরি হয়। সেই ভ্রূণ থেকেই একটা মানুষ তৈরি হয়। ঠিক আছে? এখন ভ্রূণের ৩ টা স্তর রয়েছে। ওকে? ভ্রূণের ৩ টা স্তর রয়েছে। সবচেয়ে ভেতরের দিকে যে স্তরটা রয়েছে তাকে বলা হয় এন্ডোডার্ম। ওকে? আচ্ছা। তার চারপাশে যে স্তরটা থাকে ভ্রূণের, সেই স্তরটাকে বলা হয় মেসোডার্ম। ওকে? আর সবচেয়ে বাইরের দিকে যে স্তর থাকে ভ্রূণের, সেই স্তরটাকে বলা হয় এক্টোডার্ম। তাহলে একটা ভ্রূণের কয়টা স্তর রয়েছে বলো তো তোমরা সবাই? ৩ টা স্তর। কি, কি? এক্টোডার্ম, ওকে? মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তাই না? মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে ভ্রূণের স্তর কয়টি? ৩ টি স্তর। ঠিক আছে? এন্ডোডার্ম। এবং এই ৩ টা স্তর থেকে আমাদের শরীরে যে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে, বিভিন্ন অংশ রয়েছে সেগুলো তৈরি হয়। যেমন এক্টোডার্ম থেকে চামড়া তৈরি হয়। হ্যাঁ? এক্টোডার্ম থেকে চুল তৈরি হয়, নখ তৈরি হয়। এই জিনিসগুলো তৈরি হয়। মেসোডার্ম থেকে মাসল তৈরি হয়। মাসল মানে কি? মাংস, পেশি। হ্যাঁ? তাহলে তুমি ম দিয়ে মনে রাখতে পারো জিনিসটা। মতে হলো মেসোডার্ম, মতে হলো মাংস। তাহলে মাংস তৈরি হয় বা মাংস এটাকে পেশি নামে অভিহিত করা যায়। তাহলে এই জিনিসগুলো তৈরি হয় মেসোডার্ম থেকে। আর এন্ডোডার্ম থেকে কি তৈরি হয়? এন্ডোডার্ম থেকে যে আমাদের বিভিন্ন অঙ্গ রয়েছে, সেই অঙ্গ-প্রত্যঙ্গগুলো তৈরি হয়। ওকে? তাহলে এই যে ভ্রূণের যে মেসোডার্ম যে স্তরটা রয়েছে, এই মেসোডার্ম স্তর থেকেই যে কোষগুলো রয়েছে, পেশি কোষ, সেই পেশি কোষগুলো তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি পেশি কোথা থেকে তৈরি হয়? ভ্রূণের মেসোডার্ম থেকে। ঠিক আছে? ওকে। তাহলে দেখো সেই কথাগুলোই এখানে বলেছে যে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়। এবং পেশি সংকোচন এবং প্রসারণ করতে পারে। সংকোচন মানে কি? এই জিনিসটাকে বলা হয় সংকোচন, এই জিনিসটাকে বলা হয় প্রসারণ।
তার মানে সংকোচন এবং প্রসারণ করতে পারে। এবং পেশি সংকোচন এবং প্রসারণ করতে পারে দেখেই আমরা হাঁটাচলা করতে পারি। বুঝতে পেরেছ? আমরা হাঁটাচলা করতে পারি কেন? পেশির সংকোচন প্রসারণের ফলে। ওকে? যেমন পেশিগুলো থাকে কোথায় আসলে? এই যে আমাদের শরীরে যে হাড় থাকে না, হাড্ডি, এই হাড়গুলোর উপরে, হাড্ডিগুলোর উপরে পেশি থাকে, যে এগুলো হলো পেশি, মাংসপেশি যেটাকে আমরা বলি। মাংস যেটাকে বলি সেটাই কিন্তু পেশি। পেশি আলাদা কোনো কিছু না। আমরা যেটাকে বলি মাংস বা গোস্ত বলি না? তাহলে সেটাই হলো পেশি। তাহলে পেশিগুলো থাকে কোথায়? পেশিগুলো থাকে হলো হাড্ডির উপরে। এখন আমরা যখন পেশি সংকোচন প্রসারণ করি, তখন হাড়গুলো নড়াচড়া করতে পারে। তাহলে আমরা যে হাঁটাচলা করি, এই যে আমি যে হাতটা উঠানামা করতে পারছি, কেন পাচ্ছি? কারণ পেশিগুলো সংকোচন এবং প্রসারণ হতে পারে। এইজন্য আমরা এই জিনিসটা করতে পারছি। ঠিক আছে? এবং পেশিতে মাতৃকা প্রায় অনুপস্থিত থাকে। মাতৃকা মানে একটা তরল জাতীয় পদার্থ। এই তরল জাতীয় পদার্থটা পেশির মধ্যে অনুপস্থিত থাকে না। ঠিক আছে? ওকে। পেশিকে আমরা গঠন এবং কাজের ভিত্তিতে পেশিকে ৩ টা ভাগে ভাগ করতে পারি। ৩ ভাগে ভাগ করতে পারি। কি ভাগ আমরা একটু দেখে নেই। পেশির ৩ টা অংশ রয়েছে। একটা হলো ঐচ্ছিক পেশি, একটা হলো অনৈচ্ছিক পেশি এবং আরেকটা হলো হৃৎপেশি। ৩ টা অংশ। তাহলে পেশি কয়টা অংশ? ৩ টা অংশ বা ৩ টা ভাগে ভাগ করা হয় পেশিটাকে। কি? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তাহলে ১ম এ আসো ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক মানে কি? তোমরা কি জানো? আমাকে বলো তো ঐচ্ছিক মানে কি? কে জানে? ঐচ্ছিক মানে কি? ঐচ্ছিক মানে কি? ঐচ্ছিক মানে কি? বলো তো? ঐচ্ছিক মানে কি? ইচ্ছা। ভেরি গুড। ঐচ্ছিক মানে ইচ্ছা, ইচ্ছা, ইচ্ছা। তাই তো? তাহলে যেসব পেশি তুমি ইচ্ছে মতো নাড়াচাড়া করাতে পারবে, সেই পেশিগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি। ক্লিয়ার? তাহলে ঐচ্ছিক পেশি জিনিসটা কি? এই মাউসের ইয়েটা সরাই দাও। তাহলে ঐচ্ছিক পেশি জিনিসটা কি? ইচ্ছা। যেমন ধরো, আমি আমার এই হাতটা ইচ্ছে করলে এভাবে করে সংকোচন প্রসারণ করতে পারছি। তাহলে বলো তো, আমার এই হাতে যেই পেশিটা রয়েছে, যে পেশিগুলো রয়েছে, এখানে যে মাংস রয়েছে, এগুলো কি ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি? ঐচ্ছিক পেশি। তাই না? তাহলে যেসব পেশি আমরা ইচ্ছে মতো নড়াচড়া করাতে পারবো, সেই পেশিগুলোকে আমরা বলি ঐচ্ছিক পেশি। তাই না? যেমন তুমি চোখ ইচ্ছে মতো নড়াচড়া করাতে পারবে? হ্যাঁ, তার মানে চোখ ঐচ্ছিক পেশি। যেমন তুমি জিহ্বা ইচ্ছে মতো নড়াচড়া করাতে পারবে? পারবে। তুমি তোমার পা ইচ্ছে মতো নড়াচড়া করাতে পারবে? পারবে। তার মানে এগুলো হলো সব ঐচ্ছিক পেশি। নাকি? কিন্তু আমি যদি তোমাকে বলি, তুমি তোমার শরীরে যে রক্তনালী রয়েছে, রক্তনালীকে কি ইচ্ছে মতো তুমি সংকোচন প্রসারণ করাতে পারবে? পারবে না। তোমার যে মূত্রথলি রয়েছে, তুমি কি তোমার মূত্রথলিকে সংকোচন প্রসারণ করাতে পারবে? পারবে না। তাহলে যেসব পেশি আমরা ইচ্ছে মতো নড়াচড়া করাতে পারি না, সেই পেশিগুলোকে আমরা বলছি অনিচ্ছিক পেশি। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা। তাহলে ঐচ্ছিক মানে ইচ্ছা, তাহলে এই ঐচ্ছিক পেশির আরেকটা নাম হলো ডোরাকাটা পেশি। কেন ডোরাকাটা পেশি? ঐচ্ছিক পেশির কোষগুলো দেখতে কেমন আমরা একটু দেখি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঐচ্ছিক পেশির কোষগুলো দেখতে আসলে কেমন? আসলে কেমন দেখো তো? এই যে এটা একটা পেশি, এই যে এটা একটা পেশি কোষ, এটা আরেকটা পেশি কোষ, এটা আরেকটা পেশি কোষ। তাহলে দেখো তো এই যে ঐচ্ছিক পেশিগুলো দেখতে নলের মতো না? নলের মতো কি না? নলের মতো। তাহলে ঐচ্ছিক পেশিগুলো কিরকম দেখতে? ঐচ্ছিক পেশিগুলো দেখতে নলের মতো। এই যে এটা একটা নল, এটা একটা নল, তাই না? নলের মতো দেখতে। তাহলে ঐচ্ছিক পেশি নলাকার, রাইট? আচ্ছা, এর এগুলোর মধ্যে কি কোনো শাখা-প্রশাখা আছে দেখো তো? এর সাথে এর কি কোনো শাখা-প্রশাখা আছে? হ্যাঁ? কোনো শাখা-প্রশাখা নাই। তার মানে এরা শাখা-প্রশাখা বিহীন। এবং দেখো ঐচ্ছিক পেশিতে এখানে এরকম লম্বা, লম্বা কিছু দাগ রয়েছে, দাগ। এই যে, এই দেখো দাগ রয়েছে। তাই না? এরকম দাগ রয়েছে না? তাহলে ডোরাকাটা দাগ রয়েছে, রাইট? আড়াআড়ি ডোরাযুক্ত দাগ রয়েছে। ঠিক আছে? তাহলে ঐচ্ছিক পেশিতে যেহেতু আড়াআড়ি ডোরাকাটা দাগ থাকে, এইজন্য ঐচ্ছিক পেশির আরেকটা নাম হলো ডোরাকাটা পেশি। তাহলে ঐচ্ছিক পেশিকে কেন ডোরাকাটা পেশি বলা হয়? বলতে পারবে? পারা যাবে? আচ্ছা। আর কি থাকে দেখো? দেখো, এটা একটা ঐচ্ছিক পেশির কোষ। এটা একটা কোষ।
এবং এই কোষের মধ্যে এই যে দেখো হোয়াইট কালারের যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে হোয়াইট কালারের, এই যে হোয়াইট কালারের, এই যে হোয়াইট কালারের, এগুলোকে বলছি আমরা নিউক্লিয়াস। এই জিনিসগুলোর নাম হলো নিউক্লিয়াস। তাহলে ঐচ্ছিক পেশিতে আমরা কি দেখতে পাচ্ছি? নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস। দেখো তো নিউক্লিয়াস কি একটা নাকি একের বেশি? নিউক্লিয়াস একটা নাকি একের বেশি? এখানে তুমি প্রত্যেকটা কোষে কয়টা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ? এটা যদি একটা পুরোটা একটা কোষ হয়ে থাকে, তাহলে এখানে তুমি কয়টা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও তো। এটা যদি একটা কোষ হয়ে থাকে, তাহলে এই কোষে তুমি কয়টা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ? কয়টা দেখতে পাচ্ছ? ২টা, তার মানে একের বেশি। তাহলে ঐচ্ছিক পেশিতে নিউক্লিয়াস কয়টা থাকে? একের বেশি থাকে, একাধিক থাকে। সবাই ক্লিয়ার? এই জিনিসটা কি ক্লিয়ার? তাহলে আমি যদি ঐচ্ছিক পেশি তোমাকে একটা আমি দেখাতে চাই, ঐচ্ছিক পেশিগুলো দেখতে আসলে কেমন? এই যে মনে করো, এই যে এটা একটা পেশি, হ্যাঁ? এই যে এটা একটা পেশি নলের মতো, হ্যাঁ? এটা আর একটা পেশি, ওকে? নলের মতো। এটা আর একটা পেশি নলের মতো, ওকে? ঐচ্ছিক পেশি। এবং ঐচ্ছিক পেশিতে কি থাকে? ডোরা কাটা। এই যে ডোরা কাটা। তাহলে ডোরা কাটা কি? এই যে ডোরা কাটা। এটা একটা ডোরা, ডোরা কাটা। ঐচ্ছিক পেশিগুলো ডোরা কাটা, তাই না? এই যে ডোরা কাটা, তাই তো? এই যে ডোরা কাটা। আর কি থাকে? একের বেশি নিউক্লিয়াস থাকে। তাহলে এই নিউক্লিয়াস কি? এই যে কোণার দিকে, এই যে মনে করো এটা একটা নিউক্লিয়াস, হ্যাঁ? তারপরে এখানে একটা নিউক্লিয়াস, ওকে? একের বেশি নিউক্লিয়াস। তারপরে ধরো এখানে একটা নিউক্লিয়াস, ওকে? এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস। বুঝতে পেরেছো? একের বেশি নিউক্লিয়াস থাকে। এই যে নিউক্লিয়াস, 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 ওকে? ক্লিয়ার? হ্যাঁ, কোষের ভিতরেই থাকে। এটা তো কোষের ভিতরেই, কিন্তু সাইডে। কোষের ভেতরে সাইডে থাকে আসলে। হ্যাঁ, কোষের ভেতরে সাইডে থাকে, সাইডে। ঠিক আছে? ওকে। তাহলে দেখো প্রাণী তাহলে সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছা মতো হয় এবং দ্রুত হয়। ওকে, ক্লিয়ার সবাই? ওকে। এরপরে আসো যে ঐচ্ছিক পেশি কোথায় থাকে? তাহলে ঐচ্ছিক পেশিগুলো থাকে হলো অস্থিতন্ত্রে। অস্থি মানে কি? হাড্ডি। আমাদের যে হাড় থাকে, সেই হাড়ের মধ্যে থাকে। এবং এর কাজ হলো অঙ্গ সঞ্চালন করা। আমরা যে আশেপাশে আমরা যে হাঁটা চলা করতে পারি, এই হাঁটা চলাতে সাহায্য করা। ঠিক আছে? এরপরে আসো অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক মানে কি? অনৈচ্ছিক মানে হলো ইচ্ছে মতো না। মানে হলো না। তাহলে ইচ্ছার অধীন না, ইচ্ছা অনুযায়ী না, ইচ্ছা অনুযায়ী না। তার মানে যেটা আমার ইচ্ছে মতো কিছু করতে পারবো না, সেটাকে আমরা বলছি অনৈচ্ছিক পেশি। রাইট? আচ্ছা। তাহলে এর অপর নাম হলো মসৃণ পেশি। এখন কথা হলো কেন অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশি বলা হয়? কারণ এই অনৈচ্ছিক পেশিতে ডোরা কাটা দাগ থাকে না। ডোরা কাটা দাগ থাকে না। ঠিক আছে? যেহেতু ডোরা কাটা দাগ থাকে না, এই জন্য এটাকে বলছি মসৃণ পেশি। মসৃণ মানে স্মুথ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ডোরা কাটা, এই যে আড়াআড়ি দাগ থাকে না। যেহেতু আড়াআড়ি দাগ থাকে না, এই জন্য এগুলো হলো মসৃণ পেশি। এই পেশিগুলো দেখতে কিরকম? এই পেশিগুলো দেখতে হলো মাকু আকৃতির। আমি যদি একটা তোমাকে অনৈচ্ছিক পেশি দেখাই, অনৈচ্ছিক পেশিগুলো দেখতে কিরকম আমি তোমাকে দেখাই। এই যে এরকম। এটা হলো একটা অনৈচ্ছিক পেশি। ঠিক আছে? এটাকে বলছি আমরা মাকু আকৃতির। মাকু আকৃতি মানে কি? স্পিন্ডল শেপ। মাকু মানে হলো পেট মোটা, দুই দিকে সরু। এই ধরনের আকৃতিকে বলা হয় মাকু আকৃতির। পেশি মানে মাসল। পেশির ইংরেজি হলো মাসল। ওকে? আচ্ছা। তাহলে এই দেখো এদিকে চিকন, কিন্তু এই যে পেট মোটা, তাই না? আবার এদিকে চিকন। তাহলে পেট মোটা কিন্তু দুই দিকে যদি চিকন থাকে, এই ধরনের আকৃতিকে বলা হয় মাকু আকৃতির। এই ধরনের আকৃতিকে বলা হয় মাকু আকৃতির বা স্পিন্ডল শেপ। তাহলে আমরা বলতে পারি অনৈচ্ছিক পেশিগুলো দেখতে কিরকম? মাকু আকৃতির। ঠিক আছে? সবাই ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা?
এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এবং এই অনৈচ্ছিক পেশির চারপাশে, শুধু অনৈচ্ছিক পেশি না, যে কোনো পেশির যে কোষগুলো থাকে, এটা তো একটা অনৈচ্ছিক পেশির কোষ। এই অনৈচ্ছিক পেশির কোষের চারপাশে যে আবরণ থাকে, একটা আবরণ থাকে, অনৈচ্ছিক পেশির চারপাশে একটা আবরণ থাকে, এই যে আবরণ। তাহলে এই যে অনৈচ্ছিক পেশির চারপাশে যে আবরণ থাকে, এই আবরণটাকে বলা হয় সার্কোলেমা। সার্কোলেমা। তাহলে আমি যদি বলি পেশি কোষের আবরণের নাম কি, উত্তর কি হবে? পেশি কোষের আবরণের নাম কি, উত্তর কি হবে? সার্কোলেমা। ঠিক আছে? ওকে। প্রতিটি অনৈচ্ছিক পেশির কোষের মধ্যে, এটা কিন্তু একটা অনৈচ্ছিক পেশির কোষ, প্রতিটি অনৈচ্ছিক পেশির কোষের মাঝখানে একটা করে নিউক্লিয়াস থাকবে, একটা, মাঝখানে একটা নিউক্লিয়াস, এই যে, এবং মাঝখানে থাকবে, কেন্দ্রে থাকবে। আমরা ঐচ্ছিক পেশিতে দেখেছিলাম নিউক্লিয়াস গুলো ছিল কোষের পাশে, কিন্তু অনৈচ্ছিক পেশিতে নিউক্লিয়াস থাকবে কোষের কেন্দ্রে, মাঝখানে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস কয়টা থাকে? একটা। কোথায় থাকে? কেন্দ্রে থাকে। হ্যাঁ, পেশি কোষের আবরণের নাম সার্কোলেমা। তার মানে অনৈচ্ছিক পেশির কোষ, এটা তো একটা পেশি কোষ, তাহলে কোষের চারপাশে যে আবরণ সেটাও সার্কোলেমা। আবার ঐচ্ছিক পেশি, তার যে কোষ ছিল সেই কোষের চারপাশেও যে আবরণ থাকবে তার নাম সার্কোলেমা। কথা হলো এরকম। ঠিক আছে, ওকে। এবং এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছে অনুযায়ী হয় না। ওকে। তাহলে অনৈচ্ছিক পেশি কোথায় থাকে? আমরা বলেছি অনৈচ্ছিক পেশিগুলো থাকে হলো রক্তনালীতে এবং পৈষ্টিক নালীতে। পৈষ্টিক নালী কাকে বলে? অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, আমরা যে খাবার দাবারগুলো খাই, সেই খাবারগুলো যেখানে পরিপাক হয় সেগুলো হলো পৈষ্টিক নালী। তাহলে খাবার দাবার পরিপাক হওয়ার যে জায়গাটা, সেই পৈষ্টিক নালীর মধ্যেও অনৈচ্ছিক পেশি থাকে। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসগুলো কি ক্লিয়ার কিনা? ওকে। কাজ কি? অভ্যন্তরীণ বিভিন্ন যে অঙ্গ থাকে আমাদের, এই অঙ্গগুলোকে নড়াচড়া করতে সাহায্য করে। হুম, ওকে। এরপরে হলো কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশি, হ্যাঁ, বা হৃৎপেশি, এটাকে বাংলায় বলা হয় হৃৎপেশি। হৃৎপেশি, তাহলে নাম হলো হৃৎপেশি। তাহলে হৃৎপেশি কোথায় থাকবে? হৃৎপিণ্ডে থাকবে নাকি? তাহলে হৃৎপেশি কোথায় থাকবে? হৃৎপিণ্ডে থাকবে। তাহলে হৃৎপিণ্ডে যে পেশি থাকে তাকে বলা হয় হৃৎপেশি। ঠিক আছে, অনৈচ্ছিক পেশির ইংরেজি হলো ইনভলান্টারি। হুম, ভলান্টারি হলো ঐচ্ছিক পেশি, ইনভলান্টারি হলো অনৈচ্ছিক পেশি। অথবা স্মুথ মাসল। ওকে। তাহলে কার্ডিয়াক পেশি কোথায় থাকে? হৃৎপিণ্ডে থাকে। হৃৎপিণ্ডে কার্ডিয়াক পেশি থাকে। আচ্ছা, হৃৎপিণ্ড কি তুমি তোমার ইচ্ছে মতো নড়াচড়া করতে পারো? তোমার হৃৎপিণ্ড, এটা কি তোমার ইচ্ছে অনুযায়ী তোমার নড়াচড়া করাতে পারো কিনা? একটু কমেন্টে জানাও তো। হৃৎপেশি তুমি ইচ্ছে মতো তুমি কন্ট্রোল করতে পারো কিনা? পারো? কে কে পারে দেখি? হৃৎপিণ্ড তুমি নড়াচড়া করতে পারো ইচ্ছে মতো? হৃৎপিণ্ডকে পারবে না তো, পারবে না। তাহলে যেহেতু পারো না, তার মানে হৃৎপেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি। ওকে, আচ্ছা। হৃৎপেশিগুলো দেখতে কেমন দেখো তো, এই যে এই ছবিটা দেখো তো, হৃৎপেশিগুলো দেখতে কেমন? এই যে নলাকার না, নলের মতো না? নলের মতো, তাই তো? তাহলে হৃৎপেশিগুলো দেখতে নলের মতো। তাহলে আমরা যে প্রথমে দেখেছিলাম, কি দেখেছিলাম? ঐচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশিও নলের মতো, হৃৎপেশিও নলের মতো। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো হৃৎপেশিগুলো দেখো শাখা থাকে, মানে একটা নল আর একটা নলের সাথে শাখা প্রশাখার সাথে যুক্ত থাকে। যেমন জিনিসটা হলো এরকম দেখতে,
আমি যদি হৃৎপেশি দেখাতে চাই তোমাকে, এই যে এই যে এটা হলো হৃৎপেশি। তাহলে দেখো এই যে এটা একটা নল, এটা একটা নল, কিন্তু এদের মাঝখানে শাখা প্রশাখা রয়েছে। তাহলে হৃৎপেশিগুলো দেখতে কিরকম? শাখা প্রশাখা যুক্ত। ঠিক আছে, কিন্তু ঐচ্ছিক পেশির কোনো শাখা থাকে না, কিন্তু হৃৎপেশির মধ্যে শাখা থাকে। ওকে, এবং হৃৎপেশির মধ্যেও আড়াআড়ি ডোরা থাকে। হৃৎপেশির মধ্যেও ঐচ্ছিক পেশির মতো এরকম আড়াআড়ি ডোরা কাটা থাকে। ঠিক আছে, এবং হৃৎপেশির মধ্যে স্পেশাল আর একটা জিনিস থাকে এরকম, স্পেশাল একটা জিনিস। এই জিনিসটার নাম হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা শুধুমাত্র হৃৎপেশিতেই থাকবে। ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা শুধুমাত্র হৃৎপেশিতে থাকবে। ঠিক আছে, হৃৎপেশি এবং ঐচ্ছিক পেশির মধ্যে পার্থক্য হলো হৃৎপেশি থাকে হৃৎপিণ্ডে, আর ঐচ্ছিক পেশি থাকে কঙ্কালের গায়ে। হৃৎপেশির মধ্যে আড়াআড়ি দাগ থাকে, ঐচ্ছিক পেশির মধ্যে আড়াআড়ি দাগ থাকে না। বুঝতে পেরেছ? তাহলে এগুলো হলো হৃৎপেশির বৈশিষ্ট্য। ওকে, তাহলে দেখো নলের মতো আড়াআড়ি দাগযুক্ত শাখার মাধ্যমে যুক্ত থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ক্লিয়ার? এই জিনিসগুলো ক্লিয়ার কিনা বলো? তাই সবাই ক্লিয়ার? হ্যাঁ, এদেরও নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকবে না কেন? নিউক্লিয়াস তো কোষ মানে নিউক্লিয়াস থাকবে। এদেরও নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস কেন থাকবে না? এদেরও নিউক্লিয়াস থাকবে। এই যে হয়ে গেল। এই যে নিউক্লিয়াস। ঠিক আছে, একের অধিক নিউক্লিয়াস থাকে, এদেরও একের অধিক নিউক্লিয়াস থাকে। ওকে, আচ্ছা, মায়োফাইব্রিল মানে পেশিতন্তু। পেশিতন্তু আর মায়োফাইব্রিল একই জিনিস। হ্যাঁ, পেশিতন্তু, পেশির মধ্যে যে সুতার মতো অংশ থাকে তাকেই বলা হয় পেশিতন্তু। সার্কোলেমা তো থাকবেই, সার্কোলেমা থাকবেই। সার্কোলেমা প্রত্যেকটা পেশির আবরণের নামই হলো সার্কোলেমা, চারপাশে থাকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এদের নিউক্লিয়াসও কেন্দ্রের দিকে থাকে, এদের নিউক্লিয়াসটাও কেন্দ্রের দিকে থাকে। ওকে, সংকোচন প্রসারণ দেখো প্রাণীর ইচ্ছে অনুযায়ী হয় না, আর সমন্বিতভাবে ঘটে। একসাথে হৃৎপিণ্ডে সংকোচন এবং প্রসারণ হয়, এবং আমরা বলেছি হৃৎপিণ্ড কি করে? সংকোচন এবং প্রসারণ হয়। তাহলে এই যে হৃৎপিণ্ড যে সংকোচন হচ্ছে এবং প্রসারণ হচ্ছে, এটা কে করে? এটা হৃৎপেশি এই কাজটা করে থাকে। হ্যাঁ, সব কোষেরই আবরণ থাকে, সব কোষেরই আবরণ থাকে সমন্বিতভাবে, মানে একসাথে। হৃৎপেশির যে সংকোচন প্রসারণ হয়, এই হৃৎপেশি সংকোচন প্রসারণটা একসাথে করে হৃৎপিণ্ডের। যেমন তোমরা জানো হৃৎপিণ্ডে কি কি রয়েছে? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এই জিনিসগুলো রয়েছে, তাই না? তাই তো? তাহলে হৃৎপেশির এই যে হৃৎপিণ্ডের যে চারটা অংশ রয়েছে, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, তাহলে এগুলো তো সংকোচন প্রসারণ হয়, রাইট?
তাহলে এই যে এগুলো সংকোচন প্রসারণ করতে সাহায্য করে, একসাথে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে হলো এই হৃৎপিণ্ডগুলো। নল আকৃতির মানে হলো নলের মতো, নল মানে বোঝো না, লম্বা নল, সেটাকে বলছি নল আকৃতির। ঠিক আছে নীরা? কার্ডিয়াক মানে হলো হৃৎপিণ্ড, কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড। ওকে, এই সবাই ক্লিয়ার কি? ওকে, তাহলে কোথায় থাকবে? যেহেতু নাম হলো কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি, তাহলে এটার অবস্থান কোথায় থাকবে? হৃৎপিণ্ডে থাকবে, কমন সেন্স। কাজ কি? রক্ত চলাচল প্রক্রিয়া সচল রাখা। আমরা জানি হৃৎপিণ্ডের মাধ্যমেই আমাদের শরীর থেকে রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাই না? হৃৎপিণ্ড কি করে? সংকোচন প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্তকে পৌঁছে দেয়। ঠিক আছে? ওকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা দাও তো। ওয়াই চিহ্নিত অংশের টিস্যুর বৈশিষ্ট্য কোনটা? ওয়াই চিহ্নিত অংশ, ওয়াই চিহ্নিত অংশ এটা কি ধরনের পেশি বলো তো? এটা কি ধরনের পেশি? ঐচ্ছিক, অনৈচ্ছিক নাকি হৃৎপেশি বলো? এটা কি ধরনের পেশি? বলো। ভেরি গুড, ঐচ্ছিক পেশি, তাই না? ঐচ্ছিক পেশি। তাহলে ওয়াই মানে হলো ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক, ঐচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য কোনটা? ভেরি গুড, একাধিক নিউক্লিয়াস থেকে, তাই না? ওকে, এরপরে আসো স্নায়ু টিস্যু। এরপরে হলো স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু বা এটাকে ইংলিশে বলছি আমরা নার্ভাস, নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যু। আচ্ছা, এখন এই যে আমাদের মস্তিষ্ক, এই মস্তিষ্ক কি দিয়ে তৈরি, বা স্নায়ু টিস্যুতে আসলে কি থাকে? স্নায়ু টিস্যু অনেকগুলো নিউরন দিয়ে তৈরি, অসংখ্য নিউরন দিয়ে তৈরি। তাহলে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কাজের এককে কি বলে? নিউরন বলে। তাহলে নিউরন কি? স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কাজের একক। আমাদের মস্তিষ্কে এরকম হাজার হাজার নিউরন থাকে। ওকে, নিউরন, এই যে এই জিনিসগুলো হলো নিউরন। এই যে এই জিনিসটার নাম হলো নিউরন। এই যে এটা, এটা একটা নিউরন, হ্যাঁ? তারপরে এই যে এটা একটা নিউরন, এই যে এটা একটা নিউরন, ঠিক আছে? এগুলো হলো নিউরন। তাহলে নিউরন আমাদের মস্তিষ্কে থাকে, এবং শুধু মস্তিষ্কে না, নিউরনগুলো আমাদের শরীরের চারপাশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন নিউরনের কাজ কি? নিউরনের কাজ হলো উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে। মানে জিনিসটা আমি তোমাকে বলি, কি হয়, ঘটনাটা কি হয় আমি তোমাকে বলি। মনে করো এটা হলো তুমি, এটা হলো তুমি, এটা হলো তুমি। আচ্ছা, ওকে, এটা হলো তোমার হাত, তোমার ২ টা হাত। ওকে, ওকে, তোমার ২ টা হাত, ঠিক আছে? আচ্ছা, এখন কি হয় ঘটনা? এই যে মনে করো এর মস্তিষ্ক, তো এখন মস্তিষ্ক আঁকতে হবে, তো এর তো মাথা, তাহলে মস্তিষ্ক আঁকি। এর মাথাটা একটু আরো গোল করে দেয়, হ্যাঁ? এই যে এটা হলো এর মেইন মাথা। এই যে, হ্যাঁ? টুপি আছে, এটা হলো মাথা। আচ্ছা, এখানে এখন নিউরন আছে, হ্যাঁ? তাহলে মনে করো এই যে এটা হলো নিউরন, নিউরনের একটা অংশ, আর নিউরনের আরেকটা অংশ এই যে ধরো হাতে এখানে আছে। ওকে? আচ্ছা, এখন মনে করো তোমাকে কেউ একজন চিমটি মারলো, তোমাকে কেউ একজন চিমটি মারলো।
ওকে, তাহলে এই যে চিমটি মারলো, এই উদ্দীপনা কি হবে জানো? এই নিউরনের মাধ্যমে, এই যে নিউরনটা, এই নিউরনের মাধ্যমে উদ্দীপনা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে কোথায় চলে যাবে? তোমার মাথায় চলে যাবে, তোমার ব্রেনে চলে যাবে। ঠিক আছে, ব্রেনে চলে গেল। ব্রেইন এখন ডিসিশন নিবে, তোমাকে যে চিমটি মারলো তাকে এখন তুমি থাপ্পড় মারবা, নাকি মাফ করে দিবা, নাকি লাথি মারবা, নাকি কি করবা? ব্রেন ডিসিশন নিবে। এখন মনে করো তোমার ব্রেন ডিসিশন নিল যে যে তোমাকে চিমটি মারলো তাকে থাপ্পড় মারো। মনে করো ব্রেন এটা ডিসিশন নিল। আচ্ছা, তাহলে ব্রেন এটা কিন্তু ডিসিশন নিবে, কি নিল? যে যে তোমাকে চিমটি মারলো তাকে থাপ্পড় মারো। ব্রেন তখন এই ডিসিশনটা আরেকটা নিউরনের মাধ্যমে, জিনিসটা বোঝো, আরেকটা নিউরনের মাধ্যমে আরেকটা নিউরনের মাধ্যমে কোথায় পাঠিয়ে দিবে? তোমার এই হাতে পাঠিয়ে দিবে উদ্দীপনা। কি উদ্দীপনা? যে যে তোমাকে চিমটি মেরেছে তাকে থাপ্পড় মারো। তাহলে এই উদ্দীপনাটা সেটা এই নিউরনের মাধ্যমে এই হাতকে পাঠিয়ে দিবে, এই হাতের পেশিকে পাঠিয়ে দিবে, এই হাতকে বলবে যে তুমি এখন যে তোমাকে চিমটি মেরেছে তাকে থাপ্পড় মারো। তখন এই হাত দিয়ে তুমি তাকে থাপ্পড় মারবে। ব্রেন যদি মনে করে যে যে তোমাকে চিমটি মেরেছে তাকে ডান পা দিয়ে লাথি মারতে হবে, ব্রেন মনে করো এটা মনে করলো, ব্রেন তখন করবে কি? আরেকটা নিউরনের মাধ্যমে, অন্য আরেকটা নিউরনের মাধ্যমে এই উদ্দীপনা এই ডান পায়ে পাঠিয়ে দিবে। ডান পাকে তখন বলবে যে তোমাকে চিমটি মেরেছে তাকে একটা লাথি মারো। ব্রেন যদি মনে করে যে তোমাকে চিমটি মেরেছে তার কাছ থেকে হাতটা সরিয়ে ফেলো, অথবা যেই হাতে চিমটি মেরেছে সেই হাত দিয়েই তাকে থাপ্পড় মারো, ব্রেন তখন আরেকটা নিউরনের মাধ্যমে, অন্য আরেকটা নিউরনের মাধ্যমে এই হাতকেই বলবে যে এই হাত, তুই এখন যে তোকে চিমটি মারছে এই হাত দিয়ে তাকে আরেকটা থাপ্পড় মার। বুঝতে পেরেছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে যে নিউরনের মাধ্যমে উদ্দীপনা ব্রেন পর্যন্ত যায়, যেই নিউরনের মাধ্যমে উদ্দীপনা ব্রেন পর্যন্ত যায়, সেসব নিউরনকে বলা হয় সংবেদী নিউরন বা সংবেদী স্নায়ু। সংবেদী স্নায়ু। আর যেসব নিউরন ব্রেন থেকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যেসব নিউরন থেকে আবার আসে, সিদ্ধান্তগুলো যে নিউরনগুলো থেকে আসে, ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসগুলো? আসে, সেই নিউরনগুলোকে বলা হয় মোটর নিউরন বা মোটর স্নায়ু। মোটর স্নায়ু। এই জিনিসটা বুঝছো কিনা? বোঝা গেল? তার মানে আমাদের শরীরে মোটর স্নায়ু রয়েছে, মোটর নামক নিউরন রয়েছে, সংবেদী নামক নিউরন রয়েছে, এবং এই নিউরনগুলো সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কথা বোঝা গেল? হ্যাঁ, ক্ষমা করে দিলে কি হবে? হ্যাঁ, যদি ব্রেন মনে করে তাকে আমি ক্ষমা করে দিব, তাহলে কোনো উদ্দীপনা পাঠাবে না কোনো নিউরনের মাধ্যমে, কোথাও পাঠাবে না, ক্ষমা করে দিলাম। বুঝতে পেরেছ? আমরা এইভাবে করেই আমাদের দৈনন্দিন কাজগুলো করে থাকি। এটা তো শুধুমাত্র আমি একটা এক্সাম্পল দিলাম যে তোমাকে চিমটি মারলো, তার প্রতিক্রিয়ায় তুমি কি করছো, তার প্রতিক্রিয়াতে তুমি কি করছো। ঠিক আছে? এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ব্রেন যদি মনে করে কিছুই করবো না, তাহলে কিছু করবে না। না, এগুলো আলাদা নিউরন না, নিউরনগুলো একই, কিন্তু এগুলোর কাজ অনুযায়ী এক একটার এক এক নাম। যেমন যেই নিউরনগুলো উদ্দীপনা ব্রেনে নিয়ে যায় তাদেরকে বলি আমরা সংবেদী নিউরন, আর যেই নিউরনগুলো উদ্দীপনা ব্রেন থেকে আবার হাত বা পায়ের দিকে নিয়ে যায় সেই নিউরনগুলোকে আমরা বলি মোটর নিউরন। আচ্ছা, তোমাদের কি একটা মনে মনে প্রশ্ন আসে না? মানে এটা আমার থাকলে আসতো, যে হ্যাঁ, যেমন রাবিদা বলছে তাহলে কি আমরা ব্রেনের কথায় চলি? 100%। আচ্ছা, তোমাদের কি এই প্রশ্নটা আসে না
যে যেমন ধরো তোমরা ৩ জন বান্ধবী, হুম? তোমাদের ৩ জনকেই আমি চিমটি মারলাম। ৩ জনের মধ্যে দেখবে কেউ আমাকে থাপ্পড় মারবে, কেউ আমাকে মাফ করে দিবে, কেউ আমাকে লাথি মারবে। রাইট? আমার প্রশ্ন হলো ৩ জনের ব্রেন এই ৩ রকমের কেন ডিসিশন নিবে? কথাটা বোঝো নাই? এই যে তোমরা যেমন বলছো কেউ যদি মাফ করে দেয়, কেউ যদি ওই ডান যেই হাতে চিমটি মারলো সেই হাত দিয়েই যদি মারে, কেউ যদি বাম হাত দিয়ে মারে, কেউ যদি লাথি মারে, মানে এই ডিফারেন্সটা, মানে ব্রেন কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তটা নেয়? এই প্রশ্নটা কি হয় না তোমাদের? মানে এই প্রশ্নটা কি মনের মধ্যে আসে না যে ব্রেন কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তটা নিচ্ছে? মানে আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছো তুমি? কিসের ভিত্তিতে? হুম? বলো কিসের ভিত্তিতে? এক একটা মানুষ তো এক এক রকম রেসপন্স করবে। তোমাকে চিমটি মারলে তুমি হয়তো মাফ করে দিচ্ছ, কিন্তু আরেকজনকে চিমটি মারলে সে তো সাথে সাথে থাপ্পড় মারবে, আরেকজনকে চিমটি মারলে সে তো খুন করবে, আরেকজনকে চিমটি মারলে সে তো লাথি মারবে, নাকি? তাহলে এত পার্থক্য কেন? ব্রেনের ডিসিশনটার পার্থক্য এরকম হচ্ছে কেন? মনে রাখবে, ব্রেন যে কোনো ডিসিশন নেয় তার ব্রেনের ভিতরে যে ইনপুট দেওয়া আছে, ব্রেনের মধ্যে যে এক্সপেরিয়েন্স দেয়া আছে তার ভিত্তিতে। তাহলে ব্রেন যে কোনো কিছু সিদ্ধান্ত নেয় তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের ভিত্তিতে। ধরো তোমাকে চিমটি কেউ মারলো কিন্তু তুমি মাফ করে দিলে, কেন? কারণ তুমি ছোট থেকে হয়তো বা দেখে এসেছো কেউ কাউকে চিমটি মারলে তাকে মাফ করে দিতে হয়। তাহলে তোমার ব্রেইনে ওই ইনপুটটা দেয়া আছে যে কেউ কাউকে চিমটি মারলে মাফ করে দিতে হয়, এই জন্য তুমি মাফ করে দিচ্ছ। কিন্তু তুমি যদি এমন পরিবেশে বড় হও যেই পরিবেশে দেখা গিয়েছে যে চিমটি মারলে বা একজন আরেকজনকে থাপ্পড় মারলে পাল্টা মারতে হয়, তাহলে এই যে ছোট থেকে তুমি দেখে এসছো, এই ইনফরমেশনটা তোমার ব্রেইনে থাকলে তখন তুমি যখন নেক্সট টাইম তোমাকে যখন কেউ চিমটি মারে, তখন এই উদ্দীপনা যখন ব্রেইনে যায়, ব্রেইন তখন অ্যানালাইসিস করে, কিরে চিমটি মারলে কি করতে হবে, কি করতে হবে, দেখি দেখি কি করতে হবে। ও হ্যাঁ, চিমটি মারলে ছোটবেলায় তো তুই দেখছিলি যে একজন আরেকজন চিমটি মারলে তাকে লাথি মারতে হয়, তাহলে তুই এখন লাথি মার। তুমি কি বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে ব্রেইন এটার সিদ্ধান্ত নেয় তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের ভিত্তিতে। সবাই কি ক্লিয়ার? আর ব্রেইন এই এক্সপেরিয়েন্স কোথা থেকে পায়? এই যে এক্সপেরিয়েন্স গুলো ব্রেইন পায় কোথা থেকে? ব্রেইন এগুলো পায় হলো পরিবেশ থেকে, ব্রেইন এগুলো পায় হলো পরিবার থেকে, ব্রেইন এগুলো পায় হলো সমাজ থেকে, এগুলো থেকে পায়। কথা কি ক্লিয়ার সবাই? তাহলে তোমার আচরণ কেমন হবে, বা তোমার এখন আচরণ যা, তোমার এখন যেই আচরণ, এই আচরণ আসলে কি? এটার জন্য তুমি দায়ী না বা তুমি দোষী না। তোমার আচরণটা আসলে হলো তোমার পরিবেশ থেকে পাওয়া, পরিবার থেকে পাওয়া, সমাজ থেকে পাওয়া। তুমি জন্মের পর থেকে যা দেখে এসছো, পরিবার, সমাজ, পরিবেশে যা দেখে এসছো, তার সমষ্টি হলে তুমি। তুমি আলাদা কিছু না, তুমি হলো এগুলোর সমষ্টি। বুঝতে পেরেছো? তুমি আলাদা কিছু না। এবং তুমি আরেকটা জিনিস মনে রাখবে, একটা বাচ্চা একটা বাচ্চা যেদিন জন্মগ্রহণ করলো, এই জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তার চারপাশে যা কিছু ঘটে সবকিছুই তার ব্রেইনে জমা থাকে, কোনো কিছু সে ভোলে না, সব জমা থাকে। বাচ্চা জন্মের পর থেকে শুরু করে মরার আগ পর্যন্ত তার চারপাশে যা কিছু ঘটবে সবকিছুই ইনপুট, সবকিছুই তার ইনপুট, সবকিছুই তার ব্রেইনের মধ্যে যায়, সবকিছুই ব্রেইনের মধ্যে জমা থাকে। এবং এই এক্সপেরিয়েন্সের ভিত্তিতে সে চালিত হয়, সে লাইফে সিদ্ধান্ত নেয়, সে লাইফে বিভিন্ন রকমের কাজকর্ম করে। বুঝছো বিষয়গুলো? ক্লিয়ার? এই জিনিসগুলো ক্লিয়ার কিনা? তাহলে
নিউরনের এখন কাজটা আমরা সহজে বুঝতে পারবো। দেখো এখানে এখন কাজগুলো দেয়া আছে, দেখো। উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে। চিমটি মারলাম, এটা হলো উদ্দীপনা, এটা গ্রহণ করে সংবেদী স্নায়ুর মাধ্যমে কোথায় প্রেরণ করলো? মস্তিষ্কে প্রেরণ করলো। উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। উপযুক্ত প্রতিবেদন মানে কি? ওই যে মস্তিষ্ক সিদ্ধান্ত নিল যে তোমাকে চিমটি মারছে তাকে থাপ্পড় মারো অথবা লাথি মারো অথবা মাফ করে দাও, এটাকে বলছি আমরা উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি। উদ্দীপনায় সাড়া দেয়া। উদ্দীপনায় সাড়া দেওয়া মানে যে তোমাকে চিমটি মারলো, এই যে তুমি তাকে থাপ্পড় মারলে, এটাকে বলছি আমি উদ্দীপনায় তুমি সাড়া দিলে অথবা হাত সরিয়ে ফেললে। ঠিক আছে? এবং এখানে উপযুক্ত প্রতিবেদনের আর একটা কথা আছে। উপযুক্ত প্রতিবেদন মানে কি? উপযুক্ত প্রতিবেদন মানে হলো তুমি যেই ধরনের ইনপুট দিচ্ছ তোমার ব্রেইনকে, ব্রেইন তোমাকে সেই ধরনের একটা রেজাল্ট দিবে। যেমন মনে করো তুমি ব্রেইনকে তুমি বলছো যে তুমি একটা উদ্দীপনা দিচ্ছ। কিরকম উদ্দীপনা? যে আমার মনে হয় আজকে জ্বর জ্বর লাগছে। ব্রেনকে একটা উদ্দীপনা দিলে, মনে মনে ভাবলে যে আমার মনে হয় আজকে জ্বর জ্বর লাগছে। ওকে, তাহলে এটা একটা উদ্দীপনা। এই উদ্দীপনাটা ব্রেইনে তৈরি হবে, ব্রেইনে যাবে। ব্রেইন তখন করবে কি? উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করবে। উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি মানে তুমি ইনপুট কি দিচ্ছ? আমার মনে হয় জ্বর জ্বর লাগতেছে, তার মানে তুমি জ্বর জ্বর চাচ্ছ। এখন এইটার উপযুক্ত প্রতিবেদন মানে হলো ব্রেইন তোমার জ্বর তৈরি হওয়ার জন্য, জ্বর হওয়ার জন্য যা যা করা দরকার সেই প্রসেসগুলো করবে এবং আলটিমেটলি তোমার জ্বর আসবে। বুঝতে পেরেছো বিষয়টা? উপযুক্ত প্রতিবেদন মানে তুমি যদি নিজেকে সবসময় এরকম বলো যে উদ্দীপনা দাও যে না সমস্যা নাই, আমি পড়াশোনায় ভালো করব, আমি ভালো রেজাল্ট করব, তাহলে এটা কি একটা উদ্দীপনা না? ভালো রেজাল্ট করাটা একটা উদ্দীপনা তো। তাহলে এটা এখন ব্রেইনে চলে যাবে। তুমি মনে মনে বলছো যে আমি ভালো রেজাল্ট করব বা আমি ভালোভাবে পড়াশোনা করব, এটা কিন্তু ব্রেইনে চলে গেল। তাহলে এটার উপযুক্ত প্রতিবেদন মানে কি বলতো? তাহলে তোমার ভালো রেজাল্ট করার জন্য যা যা করা দরকার ব্রেইন সেভাবে কাজ করবে। তুমি কি বুঝতে পেরেছো বিষয়গুলো? উপযুক্ত প্রতিবেদন মানে কি? এই জন্য দেখবে আমাদের হাদিসে আছে যে যদি একজন মানুষ আরেকজন মানুষকে জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, তাহলে সে ভালো থাকুক আর না থাকুক উত্তরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা বলতে হয় কিনা বলো তো? আমরা যখন কাউকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, তখন কি বলে? বলা উচিত কি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো থাকি আর না থাকি। কেন? তুমি যখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এই যে ভালো আছি তুমি বলছো, তুমি ভালো নাই বাট তারপরও বলছো আমি ভালো আছি, তাহলে এই যে একটা উদ্দীপনা, এই উদ্দীপনাটা ব্রেইনে যাবে। ব্রেইন তখন তোমাকে ভালো রাখার জন্য যা যা করা দরকার তাই করবে। বুঝতে পেরেছো? এই জন্য সবকিছুতে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হয়, পজিটিভলি দেখতে হয় সবকিছু। বুঝতে পেরেছো? এই যে দেখো আমরা নর্মালি কি বলি দেখো তো, যে বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। এটা শুনেছো কিনা তোমরা? বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। বাবা মারা বলে কিনা বলো তো? বলে এই বৃষ্টিতে ভিজিস না জ্বর আসবে, বলে কিনা? বলে কিনা বলো তো? বৃষ্টিতে ভিজিস না জ্বর আসবে, বলে তো? বলে না? সায়েন্টিফিক্যালি বৃষ্টিতে ভেজার সাথে জ্বরের কোনো সম্পর্ক নাই। বৃষ্টির পানি এটা তো একটা পানি। তুমি টেপের পানি দিয়ে গোসল করলে তোমার জ্বর আসে না, কিন্তু বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসে। এবং সত্যিই কিন্তু আসে, আবার সত্যি কিন্তু আসে। দেখবে তুমি টেপের পানি দিয়ে বাসায় পানি দিয়ে তুমি গোসল করলে জ্বর আসছে না, কিন্তু কোনোদিন একদিন বৃষ্টিতে ভেজে জ্বর আসে। কেন বলো তো? কি কারণে আসে? কিন্তু জ্বর অনেকেরই আসে। এটা কি কারণে জ্বরটা আসে? কারণটা হলো ছোটবেলা থেকেই তোমার বাবা মা তোমাকে বলে, বিশেষ করে মারা বলে যে বৃষ্টিতে ভিজিস নে জ্বর আসবে, বৃষ্টিতে ভিজিস নে জ্বর আসবে। তাহলে এই যে তোমার মা একটা উদ্দীপনা দিল, বাহ্যিক উদ্দীপনা, এই উদ্দীপনা তোমার ব্রেইন ছোট থেকে গ্রহণ করেছে। গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার ট্রাই করে। উপযুক্ত প্রতিবেদন মানে কি? জ্বর আসার জন্য যা করা দরকার তাই করে। এই জন্য বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। তুমি কি বুঝতে পেরেছো বিষয়টা? ছোটবেলা থেকে যদি তোমার মা বলতো
ট্যাপের পানি দিয়ে গোসল করিস নে, জ্বর আসবে। বা পুকুরে গোসল করিস নে, জ্বর আসবে। ছোট থেকে যদি এটা বলতো, তাহলে পুকুরে যেদিনই ডুব দিবা সেদিনই দেখবে জ্বর আসবে। তুমি বুঝছো বিষয়গুলো? এই কথাগুলো কি বুঝতে পেরেছ? সো অলওয়েজ বি পজিটিভ, অল ইজ ওয়েল। ঠিক আছে, অলওয়েজ বি পজিটিভ। এগুলো মানে খুব সাইন্টিফিক্যালি কিন্তু কাজ করে জিনিসগুলো। এই জন্য তোমার লাইফে যাই হোক না কেন, তুমি লাইফে ফেল করো, হ্যাঁ, বা পড়াশোনা ভালো না হোক, যাই হোক না কেন, তুমি অলওয়েজ পজিটিভ থাকবে। হ্যাঁ, আমি ফেল করলাম, সমস্যা নাই, আমি সামনের বার ভালো করব, আমি সামনের বার আরো ভালো রেজাল্ট করব। ওকে, বি পজিটিভ। ঠিক আছে, এখন এই যে আমরা যে নিউরনের কথা বলছি, এই নিউরনের তিনটা অংশ থাকে, তিনটা অংশ। হ্যাঁ, একটা হলো কোষদেহ, একটা হলো ডেনড্রাইট বা ডেনড্রন, হ্যাঁ ডেনড্রন, আর আরেকটা হলো অ্যাক্সন। তিনটা অংশ, 1 2 3। আচ্ছা, কোনটা কি আমি একটু তোমাকে যদি সহজে বুঝাই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। একটা নিউরন যদি আমি আঁকতে চাই, একটা নিউরন দেখতে কেমন, আমি একটু নিউরন একটা আঁকানোর চেষ্টা করি, হ্যাঁ, তোমাদের তাহলে সুবিধা হবে জিনিস। এই যে এরকম ইউ এর মতো দাও তুমি, ইউ। তাহলে আমরা একটা নিউরন আঁকার চেষ্টা করছি, হ্যাঁ। ওকে, ওকে, এই যে মোটামুটি একটা নিউরন এঁকে ফেললাম। এই যে এরকম শাখা প্রশাখা দিয়ে দাও, হুম, শাখা প্রশাখা দিয়ে দাও। ওকে, আর হলো নিউক্লিয়াস দিয়ে দাও মাঝখানে। ওকে, তাহলে দেখো, এই যে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হলো কোষ দেহ। এটা হলো কোষ দেহ, কোষ দেহ। ওকে, তারপরে কোষ দেহ থেকে যে শাখাটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হলো ডেনড্রন, ডেনড্রন। আর এই ডেনড্রন থেকে যে প্রশাখা বের হয়েছে এই প্রশাখাটার নাম হলো ডেনড্রাইট। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে যে সুতার মতো অংশ দেখতে পাচ্ছি এটার নাম হলো অ্যাক্সন, এটার নাম হলো অ্যাক্সন। ঠিক আছে, আচ্ছা, এই অ্যাক্সনের চারপাশে একটা আবরণ থাকে, এটাকে বলা হয় নিউরিলেমা। তাহলে একজনের চারপাশে যে আবরণ থাকে তার নাম কি? নিউরিলেমা। তাহলে আমি সেই আবরণটা আঁকি, এই যে আবরণ। তাহলে একজনের চারপাশে একটা আবরণ আঁকলাম, এই আবরণটার নাম হলো নিউরিলেমা। ঠিক আছে, এই যে নিউরিলেমা। তাহলে একজনের আবরণের নাম কি? একজনের আবরণের নাম কি? নিউরিলেমা। ওকে, একটু অন্য কালার দিই, কালারটা বোঝা যাচ্ছে না তোমাদের। এই যে নিউরিলেমা। তাহলে একজনের আবরণের নাম কি? নিউরিলেমা। এই যে নিউরিলেমা। ঠিক আছে, আচ্ছা, কিছু কিছু জায়গায় এই যে নিউরিলেমার, এই যে একজন, এই একজনের চারপাশে মানে নিউরিলেমার বাইরে আর একটা অংশ থাকে, নিউরিলিমার বাইরে চর্বি নির্মিত আর একটা অংশ থাকে। তাহলে নিউরিলিমার বাইরে যে চর্বি নির্মিত আর একটা যে এক্সট্রা অংশ, এই অংশটাকে বলা হয় মায়েলিন শীথ। এই অংশটার নাম হলো মায়েলিন শীথ। তাহলে মায়েলিন শীথটা কি? এই যে এই অংশ, এই জিনিসটার নাম হলো মায়েলিন শীথ বা মায়েলিন আবরণ। ঠিক আছে, এই যে মায়েলিন আবরণ। তাহলে মায়েলিন আবরণ কার চারপাশে থাকবে? নিউরিলিমার চারপাশে থাকবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তো, এই মাইলিন শীটটা এটা কি পুরো কন্টিনিউয়াস? এটা কি কন্টিনিউ আকারে আছে? না, কিছু কিছু জায়গায় মাইলিন আবরণ নাই, তাই না? যেমন কোন জায়গাটা? এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু কোনো মাইলিন আবরণ নাই। এই জায়গাটার নাম হলো র্যানভিয়ারের পর্ব, র্যানভিয়ার এর পর্ব।
তাহলে র্যানভিয়ারের পর্ব জিনিসটা কি, যেখানে মাইলিন আবরণ থাকবে না, সেটাকে আমরা বলছি র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে এই পুরো জিনিসটার নাম হলো একজন, এই যে এটার নাম হলো একজন, এটার নাম হলো র্যানভিয়ারের পর্ব, এটার নাম হলো মাইলিন আবরণ। এই যে এটার নাম হলো মাইলিন আবরণ, মাইলিন আবরণ। ঠিক আছে, আর এটার নাম, এটা তো কোষ দেহ, এটা হলো কোষ দেহ। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন একটা একটা অংশ দেখি। এই যে প্রথমে হলো কোষ দেহ। তাহলে কোষ দেহ কোনটা? এই যে এই অংশটুকু হলো কোষ দেহ, সরি এই অংশটুকু হলো কোষ দেহ। এই যে এই অংশটার নাম হলো কোষ দেহ, এই যে এই অংশটুকু। তাহলে কোষ দেহ কি বহুভুজাকৃতির, কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াস বিভাজনে সক্ষম নয়। আর কি কি থাকে দেখো, কোষ দেহে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জিনিসগুলো থাকে। বাট কোষ দেহের মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না। এবং তোমরা জানো সেন্ট্রিওলের কাজ হলো কোষ বিভাজনে সাহায্য করা। তোমাদের মনে আছে কোষ বিভাজন যখন তোমরা পড়েছ যে সেন্ট্রিওল করে কি, অ্যাস্টার তন্তু, তারপর হলো স্পিন্ডল তন্তু তৈরি করে এবং স্পিন্ডল তন্তু কোষ বিভাজনে সাহায্য করে, তাই না? তাহলে সেন্ট্রিওল হলো এক ধরনের কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণু কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। নিউরনের মধ্যে যেহেতু সেন্ট্রিওল থাকে না, তাহলে নিউরন বিভাজিত হতে পারে না। ঠিক আছে, তাহলে নিউরন কেন বিভাজিত হতে পারে না? এভাবে করে প্রশ্নগুলো আসছে। তাহলে নিউরন বিভাজিত হয় না কেন? আমরা পারবো আশা করি। ঠিক আছে, ওকে। এরপরে আসো ডেনড্রন। এই যে এই জিনিসগুলো হলো ডেনড্রন, এই যে যেগুলো শাখা বের হয়েছে, এই শাখাগুলোকে বলা হয় ডেনড্রন। আর শাখাগুলো থেকে যে প্রশাখাগুলো বের হয় সেগুলোকে বলছি আমরা ডেনড্রাইট। তাহলে কোষ দেহের চারিদিক থেকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বা প্রলম্বিত অংশকে বলছি আমরা ডেনড্রন, আর ডেনড্রনের শাখাকে বলছি আমরা ডেনড্রাইট। সংখ্যা কত? এক বা একাধিক। ঠিক আছে, আচ্ছা। আর বাকি যে অংশটা থাকে, এই যে এটা সুতার মতো, এটাকে বলছি আমরা একজন। তাহলে কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো যে অংশ, সেটাকে আমরা বলছি একজন। ওকে, আচ্ছা। আমি যদি একটা সংক্ষিপ্ত নিউরন আঁকি, সংক্ষেপে সংক্ষেপে একটা নিউরন আঁকবো মনে করো। তাহলে সংক্ষেপে নিউরন আঁকলে মনে করো এটা হলো নিউরনের কোষ দেহ, মনে করো এটা হলো কোষ দেহ, আর এটা হলো একজন। ঠিক আছে, আচ্ছা। ধরো এখানে আর একটা নিউরন আছে, এদিকে একটা নিউরন, কোষ দেহ, এটা হলো একজন, সরি এটা একটা নিউরন, এটা হলো একজন, এটা একজন। হ্যাঁ, আর আমরা জানি নিউরনের কোষ দেহ থেকে কি ডেনড্রন বের হয় না, ডেনড্রাইট, এগুলো বের হয়। এই যে এগুলো হলো ডেনড্রাইট, মনে করো ডেনড্রাইট। তাহলে এখানেও ডেনড্রাইট বের হবে, এই যে ডেনড্রাইট, রাইট? ডেনড্রন, ডেনড্রাইট এগুলো বের হবে, তাই তো? এখন একটা জিনিস দেখো, এই যে আমি যে এখানে একটা ছবি আঁকলাম, এই ছবিটা লক্ষ্য করো, এই অংশটুকু, এই অংশটুকু লক্ষ্য করো, এখানে কি হয়েছে? একটা নিউরনের একজন এবং আর একটা নিউরনের ডেনড্রন, এর মাঝখানে একটা সংযোগস্থল তৈরি হয়েছে না? একটা সংযোগস্থল তৈরি হয়েছে কিনা? হয়েছে না? তাহলে এই সংযোগস্থলটাকে বলা হয় সিন্যাপস। এই সংযোগস্থলটার নামই হলো সিন্যাপস। সিন্যাপস। তাহলে সিন্যাপস কাকে বলে? একটি নিউরনের একজন অপর নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হওয়ার যে স্থান, সেই স্থানটার নামই হলো সিন্যাপস। ঠিক আছে, সো পরীক্ষায় এগুলো 1 নম্বরের কোশ্চেন আসে, এগুলো পারবে আশা করি। তাহলে বলো তো নিচের কোনটি স্মৃতি সংরক্ষণে সাহায্য করে? কি হবে উত্তর? এগুলো এখন সহজ জিনিস, এখন তোমরা এগুলো সবই পারবে।
ওকে। ওকে, ভেরি গুড। তাহলে স্নায়ু টিস্যু এই। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? কোনো কোয়েশ্চেন? তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। কি এটা খ হবে উত্তর। স্নায়ু টিস্যু, পেশি টিস্যু কেন? হ্যাঁ। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? নিউরন একটাই কোষ। নিউরন একটা কোষ। হুম। সো আজকে যেগুলো পড়ানো হলো এর ভেতরের কোনো কিছু আছে যেগুলো বুঝতে পারোনি বা কোনো সমস্যা আছে? আরে নিউরন একটাই কোষ। এরকম হাজার, হাজার নিউরন থাকে মানুষের ব্রেইনে। ওকে, ঠিক আছে। পেশি মানে মাংস, মাংস, গোস্ত। নিউরন বিভাজিত হয় না কেন? বলেছি না যে নিউরন বিভাজন হওয়ার জন্য সেন্ট্রিওল দরকার হয়। যে কোনো কোষ বিভাজন হওয়ার জন্য সেন্ট্রিওল দরকার হয়। তো নিউরনের মধ্যে তো সেন্ট্রিওল থাকে না। এইজন্য নিউরন বিভাজিত হয় না। ঠিক আছে? ওকে। চিত্র আঁকা শিখতে হবে। আমি চিত্র আঁকলাম না? এটা তো খুবই সহজ একটা চিত্র। নিউরনের ছবি আমি আঁকলাম না তোমাদের সামনে? এটা কি খুব কঠিন? হুম, ঠিক আছে। ওকে। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক একটা থাকলো। এই যে এটা হলো হোমওয়ার্ক। চিত্র সি তে উপস্থিত পেশির বৈশিষ্ট্য লিখো। চিত্র সি এ উপস্থিত পেশি কোনটা? এ এবং বি এর গঠন একই হলে কাজ ভিন্ন। তাহলে এই হোমওয়ার্কটা তোমরা করবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে। তাহলে শেষ করার আগে ওই একই কথা আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসলে আমাদের যে অফারটা চলছে 4,500 টাকা 4,500 টাকার অফারটা সেটা তোমরা প্রোমো কোড 25Q2 এটা ইউজ করে তোমরা 3,000 টাকায় ভর্তি হতে পারবে আমাদের নেক্সট কোয়ার্টারগুলোতে। ওকে? ঠিক আছে। সেন্ট্রিওল হলো এক ধরনের কোষীয় অঙ্গাণু, কোষের মধ্যে থাকে, হ্যাঁ? সেন্ট্রিওল। ওকে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।